এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস অর্থনীতি দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় ওয়ান শট এমসিকিউ ক্লাসটি আমরা শুরু করছি। কৃষির সবচেয়ে বড় উপখাত কোনটি? কৃষির সবচেয়ে বড় উপখাত হচ্ছে কি শস্য ও শাকসবজি। কৃষির চারটি উপখাত শস্য, শাকসবজি, প্রাণী সম্পদ, বনজ সম্পদ ও মৎস্য সম্পদের মধ্যে শস্য ও শাকসবজি উপখাত থেকে সবচেয়ে বেশি খাদ্য সরবরাহ আসে এবং জিডিপিতে এর অবদানই কি সবচেয়ে বেশি। বাংলাদেশের অধিকাংশ কৃষক নিজের কোন ধরনের তারা কি প্রান্তিক কৃষক। কোন ধরনের কৃষক? প্রান্তিক কৃষক। বাংলাদেশের অধিকাংশ কৃষকের জমির পরিমাণ খুবই কম, যাদের কি প্রান্তিক কৃষক বলা হয়। কত একর জমি বাংলাদেশে আদর্শ কৃষি খামার হিসেবে বিবেচিত হয়? 3 একর জমি বাংলাদেশে আদর্শ কৃষি খামার হিসেবে বিবেচিত হয়। একটি পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং সঠিক ব্যবস্থাপনার জন্য বাংলাদেশে 3 একর বা প্রায় কি 10 বিঘা জমিকে একটি আদর্শ কৃষি খামার বলা হয় বা হিসেবে ধরা হয়। কোনো দেশে কত শতাংশ বনভূমি থাকা দরকার? কোনো দেশে কি 25% বা 25% কি বনভূমি থাকা প্রয়োজন। পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য যে কোনো দেশের মোট ভূখণ্ডের অন্তত 25% বনভূমি থাকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়ম। বাংলাদেশের জিডিপিতে কৃষির কোন উপখাতের অবদান সবচেয়ে বেশি? কোন উপখাত? সেটা হচ্ছে কি যে শস্য ও শাকসবজি উপখাতটির অবদান কি সবচেয়ে বেশি। সাদা সোনা বলতে নিচের কোনটিকে বোঝায়? কোনটিকে? চিংড়িকে বোঝায়। বৈদেশিক মুদ্রা অর্জনে বিশেষ ভূমিকার কারণে এবং বিদেশে ব্যাপক চাহিদার কারণে গলদা ও বাগদা চিংড়িকে বাংলাদেশের হোয়াইট গোল্ড বলা হয়। মিস্টার সেলিম ও মিস্টার রায়হান পড়াশোনা শেষে নিজ গ্রামে ফিরে একটি খামার স্থাপন করলো। উক্ত খামারে হাঁস মুরগি পালনের মাধ্যমে একদিকে তারা তাদের পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করতে সক্ষম হলো, অপরদিকে এখান থেকে প্রতি মাসে একটি ভালো আয়ও আসলো। উদ্দীপকের হাঁস মুরগি পালনের খামারটি এটি কোন ধরনের খামার? এটি কি একটি মিশ্র খামার। কোন ধরনের? মিশ্র। যখন কোনো খামারে শস্য উৎপাদনের পাশাপাশি পশুপালন, হাঁস মুরগি পালন বা মাছ চাষ একই সাথে পরিচালনা করা হয় তখন তাকে কি মিশ্র খামার বলা হয়। জনাব শাহেদ একজন কৃষক। তার পরিবারের সদস্য সংখ্যা 5 জন। তার সামান্য জমিতে পরিবারের সদস্যদের নিয়ে চাষাবাদ করেন এবং তা দিয়ে পরিবারের ভরণ পোষণ নির্বাহ করেন। উদ্দীপকের কোন ধরনের খামারের কথা বলা হয়েছে? উদ্দীপকে কি জীবন নির্বাহী খামারের কথা বলা হয়েছে। যখন কোনো কৃষক বাজারে বিক্রির উদ্দেশ্য ছাড়া কেবল নিজের পরিবারের খাদ্য ও জীবন ধারণের চাহিদা মেটাতে চাষাবাদ করেন তখন তাকে কি জীবন নির্বাহী খামার বলা হয়। নিচের কোন কৃষিজাত পণ্যটি বাংলাদেশের চাহিদার তুলনায় কম উৎপাদন হয়? চাহিদার তুলনায় যেটা কম উৎপাদন হয় সেটা কি গম। গম কি চাহিদার তুলনায় কম উৎপাদিত হয়। বাংলাদেশের চাল বা ধান উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণ হলেও গমের ক্ষেত্রে স্থানীয় চাহিদা মেটাতে বিপুল পরিমাণ গম বিদেশ থেকে আমদানি করতে হয়। চাষাবাদের প্রকৃতি ও আয়তনের দিক থেকে কৃষি খামার কয় প্রকার? কৃষি খামার হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কি জীবন নির্বাহী খামার এবং আরেকটা হচ্ছে কি বাণিজ্যিক খামার। কোনটি বাংলাদেশের কৃষির সাথে সঙ্গতিপূর্ণ? কোনটি? সেটা হচ্ছে কি প্রকৃতির উপর নির্ভরশীল। পর্যাপ্ত আধুনিক প্রযুক্তির অভাবে বাংলাদেশের কৃষি এখনো বৃষ্টিপাত, বন্যা ও আবহাওয়ার মতো প্রাকৃতিক নিয়ামকের উপর ব্যাপকভাবে নির্ভর করে। বাংলাদেশের অর্থনীতিতে কোন খাতের অবদান ক্রমশ হ্রাস পাচ্ছে? কৃষি খাতের অবদান ক্রমশ হ্রাস পাচ্ছে। শিল্প ও সেবা খাত দ্রুত প্রসারিত হওয়ার কারণে শতকরা হারে অর্থাৎ কি শতাংশ হিসেবে জিডিপিতে কৃষির অবদান বছরের পর বছর ধরে ধীরে ধীরে কমে আসছে, যদিও মোট উৎপাদন কিন্তু বাড়ছে। একজন কৃষকের সকল আবাদযোগ্য জমিকে একসাথে কি বলা হয়? একসাথে বলা হয় হচ্ছে কি কৃষিজোত। কোনো একজন কৃষকের অধীনে যতগুলো বিচ্ছিন্ন বা একত্রিত আবাদযোগ্য জমি থাকে সেগুলোর মোট সমষ্টিকে কি কৃষিজোত বা এগ্রিকালচার হোল্ডিং বলা হয়। 3 বন্ধু রনি, জনি ও সনি তাদের জমি ও অন্যান্য উপকরণ একত্রিত করে 10 একর আয়তনের একটি খামার প্রতিষ্ঠা করে। তারা যুগপৎভাবে চাষাবাদ ও পশুপালন করে। উদ্দীপকের উল্লেখিত খামারটি কোন ধরনের? এটি কি একটা মিশ্র খামার। কি খামার? মিশ্র খামার। কারণ কি এখানে যুগপৎভাবে চাষাবাদও হচ্ছে এবং কি পশুপালনও করছে, অর্থাৎ কি ফসল ও পশু জোড়া প্রযুক্তি একসাথে কি ব্যবহার করায় এটি কি একটি মিশ্র খামার।
নিচের কোনটি HYV টেকনোলজি? HYV টেকনোলজি হচ্ছে কোনটা? উপসি প্রযুক্তি। কোনটা? উপসি প্রযুক্তি। HYV এর পূর্ণরূপ হচ্ছে কি হাই ইয়ার্ডিং ভ্যারাইটিস, যার বাংলা অর্থ হচ্ছে উচ্চ ফলনশীল বা সংক্ষেপে উপসি প্রযুক্তি। বীজ, সার ও সেচের কি সমন্বিত রূপ এটি। কৃষি জমি ছাড়া কোনটি উৎপাদন করা যায়? মাশরুম কৃষি জমি ছাড়াও কি উৎপাদন করা যায়? মাশরুম চাষের জন্য প্রশাগত আবাদযোগ্য জমির প্রয়োজন হয় না। ঘরের ভেতরের তাক বা রেকে নির্দিষ্ট তাপমাত্রায় ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করে মাশরুম উৎপাদন করা যায়। এক অংশে ফসল উৎপাদন ও অন্য অংশে পশুপালন করা হলে এ ধরনের খামারকে বলা হয় হচ্ছে কি মিশ্র খামার বলা হয়। এ ধরনের খামারকে কি মিশ্র খামার বলা হয়। শস্য বহুমুখীকরণের ফলে প্রধানত কি ঘটে? প্রধানত যেটা ঘটে সেটা হচ্ছে কি যে জমির উর্বরতা বৃদ্ধি পায়। জমির উর্বরতা কি বৃদ্ধি পায়? জমিতে বারবার একই ফসল না ফলিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ভিন্ন ভিন্ন ফসল যেমন ডাল, শাকসবজি ও শস্য চাষ করলে মাটির স্বাভাবিক পুষ্টি উপাদান বজায় থাকে এবং কি উর্বরতা বৃদ্ধি পায়। বাংলাদেশের কৃষি ঋণের উপানুষ্ঠানিক উৎস কোনটি? উপানুষ্ঠানিক উৎস হচ্ছে কি গ্রামীণ ব্যাংক। কোন ব্যাংক? গ্রামীণ ব্যাংক। প্রথাগত বাণিজ্যিক ব্যাংকগুলো বাইরে এনজিও বা নির্দিষ্ট ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠান সমূহকে যেমন গ্রামীণ ব্যাংকে কি উপানুষ্ঠানিক বা সেমি ফর্মাল উৎস বলা হয়। শস্য বহির্মুখীকরণের ফলে কোনটি ঘটে? যেটি ঘটে সেটি হচ্ছে কি মাটির উর্বরতা বৃদ্ধি পায়। যেমন কি যে বিভিন্ন ফসলের মূল বা শিকড় মাটি থেকে ভিন্ন ভিন্ন উপাদান কি গ্রহণ করে এবং কিছু ফসল যেমন সিম জাতীয় ফসলগুলো যা আছে মাটিতে নাইট্রোজেন যুক্ত করে এবং কি মাটির উর্বরতা বৃদ্ধি করে। পাট উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। প্রথমে রয়েছে ভারত এবং দ্বিতীয় অবস্থানে কি বাংলাদেশ। কিন্তু পাটজাত পণ্য যেটা রপ্তানি আছে সেই রপ্তানিতে কিন্তু বাংলাদেশ প্রথম। কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎস হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস কৃষি ব্যাংক। সরকারি নিয়ম কানুন মেনে আইনি কাঠামোর অধীনে পরিচালিত ব্যাংক যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক হলো একটি প্রাতিষ্ঠানিক উৎস। কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎস কোনটি? প্রাতিষ্ঠানিক উৎস কি সমবায় সমিতি। কৃষি ব্যাংক না থাকলে সমবায় সমিতি। সমবায় সমিতিগুলো নির্দিষ্ট সমবায় আইনের অধীনে নিবন্ধিত হয়ে প্রাতিষ্ঠানিক উপায়ে কৃষকদের ঋণ সুবিধা দিয়ে থাকে। কোনটি বিশেষায়িত ব্যাংক? যেটা কি বিশেষায়িত কর্মসংস্থান ব্যাংকে একটা বিশেষায়িত ব্যাংক। কোন নির্দিষ্ট খাত বা গোষ্ঠীর উন্নয়ন লক্ষ্য করে যে ব্যাংক গঠিত হয় তাকে বিশেষায়িত ব্যাংক বলে, যেমন আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গঠিত কর্মসংস্থান ব্যাংক। বায়োটেকনোলজি শব্দের অর্থ হচ্ছে কি জৈব প্রযুক্তি। বায়ো অর্থ জীব বা জৈব এবং টেকনোলজি অর্থ কি প্রযুক্তি। জীবন্ত জীব বা জিনগত উপাদান ব্যবহার করে নতুন জাত উদ্ভাবন করার প্রযুক্তি হচ্ছে কি জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। যে ঋণ জাতীয় উৎপাদন বা সম্পদ বৃদ্ধিতে সহায়তা করে না তা কোন ধরনের ঋণ? তা কি মৃতভার ঋণ। যে ঋণ ব্যক্তিগত ভোগ বা যুদ্ধ বা অনুৎপাদনশীল খাতে ব্যয় হয় যা থেকে কোনো নতুন আয় বা সম্পদ তৈরি হয় না অর্থনীতিতে, তাকে কি মৃতভার ঋণ বলা হয়। কোনটি উৎপাদনশীল ঋণ? কোনটি? সেটি হচ্ছে কি কৃষি হচ্ছে কি উৎপাদনশীল ঋণ। যে ঋণ বিনিয়োগ করার ফলে আয়, শস্য ও নতুন পণ্য উৎপন্ন হয় এবং ঋণ পরিশোধের ক্ষমতা বাড়ে তাকে উৎপাদনশীল ঋণ বলা হয়। নিচের কোনটিকে সবজি মাংস বলা হয়? মাশরুমকে কি সবজি মাংস বলা হয়? মাশরুমে প্রচুর পরিমাণ প্রোটিন বা আমিষ থাকে এবং এটি খেতে অনেকটা মাংসের স্বাদের মতো, তাই কি এটাকে সবজি মাংস বলা হয়। দরিদ্র কৃষক গনি মিয়া উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, অপর্যাপ্ত গুদামঘর এবং মধ্যস্বত্ব ভোগকারীদের শোষণের ফলে তার উৎপাদিত আলুর ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। উদ্দীপকে উল্লেখিত সমস্যাটির ধরন কি? এটি সমস্যাটির ধরন হচ্ছে কি কৃষি বিপণন সমস্যা। ফসল কাটা থেকে শুরু করে পরিচ্ছন্ন করা, গুদামজাত করা, পরিবহন এবং ন্যায্য মূল্যে বিক্রি করার পুরো প্রক্রিয়াটি হচ্ছে কি কৃষি বিপণন। ত্রুটিপূর্ণ ওজন ব্যবস্থা কৃষিতে কোন ধরনের সমস্যা সৃষ্টি করে? সেটা কি কৃষি বিপণন সমস্যা সৃষ্টি করে। ফসল বিক্রি করার সময় মধ্যস্বত্ব ভোগকারী বা ব্যবসায়ী যারা আছে ওজনে ফাঁকি দিলে কৃষক ঠকে যায়, এটি কৃষি বিপণন ব্যবস্থার অন্যতম বড় একটি ত্রুটি। ভোক্তার দাম সূচক নির্ণয়ে কোন বিষয়টি বিবেচনা করা হয়? খুচরা দাম বিষয়টা বিবেচনা করা হয়। ভোক্তা বা সাধারণ ভোক্তা সরাসরি বাজার থেকে খুচরা দামে পণ্য কেনেন, তাই জীবনযাত্রার ব্যয় বা ভোক্তার মূল্য সূচক মাপতে খুচরা দাম ধরা হয়।
কৃষি পণ্যের পাইকারি বাজার কোন পর্যায়ের বাজারকে নির্দেশ করে? এটি কি মাধ্যমিক বাজারকে নির্দেশ করে। গ্রামের প্রাথমিক বাজার থেকে পণ্য সংগ্রহ করে যখন শহরের পাইকারি বা আড়তে জড়ো হয় তখন কি সেটা কি মধ্যবর্তী পর্যায়ে বা মাধ্যমিক বাজার বলা হয় তাকে। উৎপাদনকারী, মধ্যস্বত্ব ভোগকারী, পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, ভোক্তা। প্রবাহ চিত্রটি কি নির্দেশ করে? প্রবাহ চিত্রটি যেটা নির্দেশ করে সেটা হচ্ছে কি যে বিপণন পদ্ধতি নির্দেশ করে। কৃষক থেকে শুরু করে বিভিন্ন মধ্যস্থতাকারীদের হাত ঘুরে চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য পৌঁছানোর যে পুরো চ্যানেল বা রুট তাই হলো হচ্ছে কি বিপণন পদ্ধতি। তো এই ছিল অর্থনীতি দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় ওয়ান শট এমসিকিউ ক্লাসটি। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।